কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হোটেলে আগুন লাগার পর ঝাড়খণ্ড পালিয়ে যান বীরেশ্বর। এরপর কলকাতায় তার দুটি ব্যাংক হিসাবে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এরপর নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি কলকাতার বাড়িতে ফিরে আসতে বাধ্য হন বলে ধারণা পুলিশের। পরে বাড়ি ফেরার সাথে সাথেই অভিযান চালিয়ে বীরেশ্বরকে গ্রেপ্তার করা হয়। এর আগে পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া আরও দুজন হোটেল কর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল শিখা ইনের 9 জন নিহত হন। তাদের মধ্যে 7 জনের বাড়ি বাংলাদেশে। কলকাতার কোনো বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তায় গাফিলতি পেলেই সরাসরি সিলগালার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার মার্কুস স্ট্রিটের হোটেল গেস্ট হাউস পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় সড়কের পাশে থাকা কিছু অবৈধ বসতিও উচ্ছেদ করা হয়। মঙ্গলবার রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে 9 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে ধর্মতলা চত্বরের 16টি হোটেল সিলগালা করেছে দমকল বিভাগ। পাশাপাশি আরও 25টি হোটেলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গাতে ইন্সপেক্টর সাহেব যারা এসেছেন কেএমসি থেকে, ফায়ার ব্রিগেড থেকে দেখে নেবেন কারেন্ট যেন কেটে দেওয়া হয়। কারেন্ট কেটে দেবেন। কারেন্ট চলাকালীন তো আমি সিল করতে পারবো না, কারেন্ট তো কাটতেই হবে। কারণ কারেন্ট না কাটলে কোনো সময় এসি তো যদি শর্ট সার্কিট হয়ে গেল। কলকাতার হোটেলে আগুন লাগার পর আতঙ্কে আছেন বাংলাদেশি পর্যটকরা। এসিবি বিস্ফোরণে আগুন লাগায় হোটেলে উঠেই এসি ঠিক আছে কিনা দেখছেন তারা। প্রয়োজনে সেগুলো মেরামত করছেন নিজ উদ্যোগেই। আগামীতে যেন এ ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। হোটেল কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ দুর্ঘটনা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন তারা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের রিপোর্ট। কলকাতার একটি হোটেলে সম্প্রতি অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর আতঙ্ক বিরাজ করছে পর্যটকদের মাঝে। বিশেষ করে বেশি ভয় রয়েছেন বাংলাদেশিরা। এরই মধ্যে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন কেউ কেউ। এসি বিস্ফোরণ থেকে আগুন লাগায় হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা ও এসিগুলো ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন নিজেরাই। অনেকে নিজ দায়িত্বে মেরামত করিয়ে নিচ্ছেন এসিগুলো। আমি আমার হোটেলে তখন এই অবস্থা দেখি, আমি আমার হোটেলের এসিটা চেক করলাম, চেক করে দেখেছি একটা ময়লা দেখছি, ওটা আমি সার্ভিসিং করে ক্লিয়ার করে ফেলছি। মোটামুটি আমি ওই দিকটা এখন কমফোর্ট ফিল করতেছি। আগুন সুরক্ষা সরঞ্জাম বিক্রি সংস্থার মালিক জানালেন, ভারতের অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা শর্ট সার্কিট থেকে হয়। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ফায়ার অ্যালার্ম বা আগুন সুরক্ষা ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা মোকাবেলা করা যেত বলে মনে করেন তিনি। ইন্ডিয়াতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে ফায়ার বেশি হয়, 90% ফায়ার অ্যাকার ডিউ টু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। যখন আগুন লেগেছে আগে ফায়ার অ্যালার্ম ওখানে থাকতো তো পিপল অ্যালার্ট হয়ে যেত আর অ্যাটলিস্ট লাইফ সেভ হতে পারতো। এদিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে কলকাতা ও পশ্চিমবঙ্গ প্রশাসন। এরই মধ্যে হোটেলগুলোতে পরিদর্শন করেছে দমকল বিভাগ। সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ বৈঠক করেছেন হোটেল মালিকদের সাথে, দিয়েছেন একাধিক নির্দেশনা। আমাদেরকে বলেছে যে অগ্নি ফায়ার ফাইটিংয়ের যে সিস্টেম এগুলোকে ঠিকঠাক রাখতে। আজকে পাশে হয়েছে, আমাদের এখানে যেন আগামী দিনে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। এর মধ্যে 7 জনই বাংলাদেশি। অরিসুল ইসলাম, 71। মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। হামলার সময় মঠে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে শতাধিক মানুষ অবস্থান করছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। মিয়ানমারের মিয়াউং টাউনশিপের এক গ্রামে এ হামলা হয়। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংগঠনের মুখপাত্র জানান, একটি যুদ্ধবিমান মঠের চত্বরে 2টি বোমা ফেলে, এতেই হতাহত হন অনেকে। হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে তারা কেবল নির্দিষ্ট ও বৈধ লক্ষ্যবস্তুতেই হামলা চালায়। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে চলছে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ।
ভূমিকম্পে যখন ধ্বংসস্তূপ গোটা একটা এলাকা, তখন যেন অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে দাঁড়িয়ে আছে ১৩০ বছরের পুরনো একটি গির্জা। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পরও অক্ষত আছে সেন্ট ইগনেশিয়াস লয়োলা চার্চ। শুধু একবারই নয়, ১৯৯২ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিও পেরিয়ে এসেছে এই গির্জা। স্থানীয়দের কাছে তাই এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বিশ্বাস, ইতিহাস আর আশার প্রতীক। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। চারদিকে ধ্বংসের চিহ্ন, কোথাও বিধ্বস্ত ঘর, কোথাও ভূমিধস। কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে সিক্কা গ্রামের ১৩০ বছরের পুরনো সেন্ট ইগনেসিয়াস লওলা চার্চ। ১৫ আগস্ট ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ। এরপরও হয়েছে অসংখ্য শক্তিশালী আফটারশক। প্রাণ গেছে বহু মানুষের, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যোগাযোগ ব্যবস্থা। কিন্তু অক্ষত রয়েছে চার্চটি। ছাদের একটি টাইলসও খসে পড়েনি, কাঠের বিমগুলো রয়েছে আগের মতোই। ভেতরের বেদি আর ছাদ সবকিছুই যেন সময়কে থামিয়ে দিয়েছে। ১৯৯২ সালের ১২ ডিসেম্বরের ভূমিকম্প ছিল আরও ভয়াবহ। শক্তিশালী কম্পনের পর আঘাত হানে সুনামি, প্রাণ হারান হাজার হাজার মানুষ, ধ্বংস হয়ে যায় অসংখ্য বাড়িঘর। ১৯৯২ সালের ভূমিকম্পটি অনেক বড় ছিল এবং এর স্থায়িত্ব অনেক বেশি ছিল। সেই সময় পুরো সিক্কা অঞ্চলের প্রায় সব ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এই চার্চের কোনো ক্ষতি হয়নি। একটি টাইলসও পড়ে যায়নি, কাঠের বিমগুলো নড়েনি, কিছুই ভেঙে পড়েনি। সবকিছু শক্ত, মজবুত এবং অটুট ছিল, যেমনটি আজও রয়েছে। তাহলে রহস্যটা কি? কেউ বলছেন চার্চের শক্ত পাথরের ভিত্তি এর কারণ, তবে স্থানীয়দের বিশ্বাস আরও গভীর। ১৯৯২ সালে এখানে একটি সুনামিও হয়েছিল, কিন্তু আমাদের এই চার্চের কোনো ক্ষতি হয়নি। আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদ আর মানুষের প্রার্থনার কারণেই আমাদের চার্চ আজও খুব শক্ত ও অটুট আছে। দুই ভূমিকম্প, একাধিক আফটারশক আর এক ভয়াবহ সুনামির স্মৃতি পেরিয়েও তাই দাঁড়িয়ে আছে সেই চার্চ, ধ্বংসের মাঝখানে আশার প্রতীক হয়ে। বিজ্ঞান হয়তো একদিন ব্যাখ্যা দেবে কিভাবে স্থাপনাটি টিকে গেল, কিন্তু স্থানীয়দের কাছে উত্তরটা খুব সহজ, এটা তাদের বিশ্বাসের ঘর। দেওয়ান মুবাশ্শিরা হোসেন, ৭১। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করছে সেটি মেনে চলা দেশগুলোকেও তেহরানের শত্রু বলে গণ্য করা হবে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে তাতে যোগ দিলে শুরুতেই কোনো পদক্ষেপ নেবে না তেহরান, বরং দেশটির সঙ্গে আগে যোগাযোগ করা হবে এবং তাদেরকে সেই অবস্থান থেকে সরে যেতে বলা হবে। কিন্তু তারপরও যদি কাজ না হয় তাহলে ওই দেশে হামলা চালাবে ইরানের সামরিক বাহিনী। এদিকে শনিবার আবারও নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের চাপে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছে ৬৬%। নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। এর মধ্যে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের অর্থনীতি আরও বড় ধাক্কার মুখে, নাকি ইরানিদের কঠোর মনোবলের কাছে আবারও চূর্ণ হবে যুক্তরাষ্ট্রের অস্ত্র? জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে শুরু থেকেই ভোগান্তিতে রয়েছেন ইরানের মানুষ। এর মধ্যে দেশটির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কঠোর অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি দুশ্চিন্তায় ফেলেছে তাদের, যেখানে ট্রাম্প এটিকে উল্লেখ করেছেন ইকোনমিক ডি-ডে হিসেবে। ট্রাম্পের দাবি, ইরানের বিরুদ্ধে এটি হবে কোনো দেশের ওপর নেয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান। ইরানের বাসিন্দারা জানান, আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের প্রভাবে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়ায় আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে লাখো পরিবার। এর মধ্যে নতুন করে মার্কিন চাপ বাড়ালে জীবনযাপনে আরও বেগ পেতে হবে তাদের। নিষেধাজ্ঞার প্রভাব বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে।
আমাদের উপার্জন করাটাই খুব কঠিন। আয় অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করি, কিন্তু এখন তা আর যথেষ্ট নয়। আমরা জানি না এর শেষ কোথায়। সরকারি হিসেবে ইরানের বার্ষিক মূল্যস্ফীতি এখন 66%। দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্দশার সময় পার করছে বলে ভাষ্য অর্থনীতিবিদদের। পাশাপাশি তেল ও গ্যাস রপ্তানি থেকে রাজস্ব কমে যাওয়ায় এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ছে বলেও জানান তারা। অর্থাৎ একদিকে বাড়তি মূল্যস্ফীতিতে এরই মধ্যে চাপে রয়েছে ইরানের অর্থনীতি, অন্যদিকে সামনে আসছে আরও কঠোর মার্কিন নিষেধাজ্ঞা। শেষ পর্যন্ত সেই চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষেরই ওপর। কিন্তু সেই চাপ ইরান সরকার কিভাবে সামাল দেয় সেটাই এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, ৭১। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজার বাসিন্দাদের জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বহনকারী নৌবহর ফ্লোটিলাকে আটকে দেয়া এবং ফ্লোটিলার অভিযাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। শনিবার তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় এ পরোয়ানা জারি করেছে। পরোয়ানা নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। গত 2 বছরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বেশ কয়েকবার নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেছেন। এর আগে গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে গত মে মাসে স্পেন থেকে রওনা হয়েছিল নৌবহর ফ্লোটিলা। বহরের ছোট বড় 50টি নৌযানে ছিলেন ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশের 430 জন মানবাধিকার কর্মী। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয় নৌবহরটিকে। অভিযাত্রীদের আটক করা হয় এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। 2025 সালে 20,500 যৌন নিপীড়ন হয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। তবে মার্কিন বাহিনীতে যৌন নিপীড়ন কমেছে বলে দাবি করেছে সংস্থাটি। একই সময় পুরুষ ও নারী সদস্যদের মধ্যে যৌন নিপীড়কের সংখ্যাও কমেছে। পেন্টাগনের দাবি 2025 সালের চেয়ে 8,500-এর বেশি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছিল 2023 সালে। এছাড়া 2 বছরে মার্কিন প্রতিরক্ষা বাহিনীতে নিপীড়নের দায়ে অভিযুক্ত নারী সেনা সদস্যদের হার কমেছে 24.5% এবং পুরুষ সেনা সদস্যদের মধ্যে এ হার কমেছে 17.5%। ক্ষতিগ্রস্ত সামরিক সদস্যদের চিকিৎসা ও মানসিকভাবে সুস্থতার পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে তৎপরতার কথাও জানায় পেন্টাগন। 7 দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের চেষ্টা করে চলেছে যুক্তরাষ্ট্র। কখনো সামরিক হস্তক্ষেপ, কখনো তারা চালিয়েছে গোপন অভিযান। লক্ষ্য একটাই, নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসানো। কিন্তু এসব প্রচেষ্টায় শেষ পর্যন্ত কি অর্জন করেছে ওয়াশিংটন, জানাচ্ছেন আরাফাত ইসলাম। সালটা 1953। ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। এরপর থেকে 7 দশকেরও বেশি সময় ধরে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কে তৈরি হয়েছে গভীর অবিশ্বাস। আর সেই পুরনো দ্বন্দ্বই যেন আবারও সামনে এসেছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। কিন্তু ইরানের ঘটনা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাসের একটি পুনরাবৃত্তি মাত্র। গত 7 দশকে বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সরাসরি কিংবা পরোক্ষ ভূমিকার অভিযোগ উঠেছে। কখনো সামরিক অভিযান, কখনো গোপন রাজনৈতিক তৎপরতা। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ সরকারকে সরিয়ে নিজেদের প্রিয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা। তবে সরকার পরিবর্তন মানেই যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জন, ইতিহাস সবসময় তা বলছে না। অনেক ক্ষেত্রে হস্তক্ষেপের পর তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও দীর্ঘমেয়াদী সংকট। আর এর মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষকেই। বিভিন্ন রাজনৈতিক গবেষক ও ঐতিহাসিকদের তথ্যমতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বের 90টিরও বেশি দেশে সরকার পতনের চেষ্টা করেছে। রাষ্ট্রবিজ্ঞানী লিন্ডসে ও'রোর্কের গবেষণা গ্রন্থ কোভার্ট রেজিম চেঞ্জের সূত্র ধরে জানা যায়, কেবল 1947 থেকে 1989 সালের কোল্ড ওয়ারের সময়ই যুক্তরাষ্ট্র 64টি গোপন ও 6টি প্রকাশ্য অভিযান চালিয়েছিল। 1953 সালে মোসাদ্দেক সরকারের পতনের পর ইরানে শাহের শাসন আরও শক্তিশালী হয়। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবে সেই শাসনেরই পতন ঘটে। অর্থাৎ কয়েক দশক পর ইরানের রাজনৈতিক বাস্তবতা আবারও আমূল বদলে যায়।
যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস বলছে সামরিক শক্তি দিয়ে সরকার উৎখাত করা সম্ভব হলেও স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা বেশ কঠিন। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত তাই শুধু একটি যুদ্ধ নয়, এটি যুক্তরাষ্ট্রের 7 দশকের হস্তক্ষেপের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা আরেকটি অধ্যায়। আরাফাত ইসলাম, ৭১। ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে 2 গাড়ির সংঘর্ষে 2 পুলিশ সহ 7 জন নিহত হয়েছে। উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে একটি পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। শনিবার স্থানীয় সময় ভোররাতে মিডলসব্রোর পূর্বে সাউথ ব্যাংক এলাকার কাছে দুর্ঘটনাটি হয়। ঘটনাস্থলেই 2 গাড়ির সব যাত্রীর মৃত্যু হয়। প্রচলিত রীতি অনুযায়ী যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট ঘটনাটি পর্যালোচনা করেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষের 2টি ঘটনা ঘটেছে। এর একটিতে 5 জন নিহত হয়। এরপর চলতি সপ্তাহে আয়ারল্যান্ডের পুলিশ প্রধান সতর্ক করে বলেন, সামাজিক মাধ্যমে লাইক পাওয়ার জন্য কিছু তরুণ উল্টো পথে গাড়ি চালাচ্ছে। চাংই-6 মিশনে ফেরত আনা চাঁদের মাটির নমুনা নিয়ে চীনা গবেষকদের নতুন আবিষ্কার চাঁদের 2 গোলার্ধের রহস্য উন্মোচনে নতুন পথ দেখাচ্ছে। গবেষকরা বলছেন, পৃথিবী থেকে দেখা চাঁদের কাছের দিকে রয়েছে অসংখ্য অন্ধকার আগ্নেয়গিরির লাভা নির্মিত সমুদ্র বা মারিয়া। অন্যদিকে দূরের দিকটা উজ্জ্বল আর পাহাড়ি, সেখানে মারিয়া প্রায় নেই বললেই চলে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। চাঁদের কাছের দিকটা অন্ধকার লাভায় ভরা আর দূরের দিকটা উজ্জ্বল এবং পাহাড়ি। চাংই-6 মিশনে আনা চাঁদের মাটির নমুনা নিয়ে চীনা গবেষকদের সাম্প্রতিক পরীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষকরা চীনের তৈরি বিশেষ যন্ত্র দিয়ে নমুনা পরীক্ষা করে দেখেছেন। তারা বলছেন, প্রায় 430 কোটি বছর আগে চাঁদে এক বিশাল উল্কা আঘাত এনেছিল। এই আঘাতের কারণেই চাঁদের 2 দিক আলাদা হয়ে গেছে। গবেষকরা বলছেন, দূরের দিকের মাটি বেশি তেজস্ক্রিয়, কাছের দিকের আদিম মাটির চেয়ে আলাদা। এই বিশাল পার্থক্যের কারণ খুঁজতে চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেসের গবেষকরা চাংই-6 এর নমুনায় থাকা ইম্প্যাক্ট মেল্ট টুকরো বিশ্লেষণ করেছেন দেশের প্রথম স্বদেশি আয়ন প্রোব দিয়ে। এই পার্থক্যের প্রধান কারণ সম্ভবত এই বিশাল আঘাত, যা দূরের দিকে উপাদানগুলোকে নাড়া দিয়েছে। ফলে সাউথ পোল আইটকেন বেসিন থেকে সংগ্রহ করা নমুনাগুলো আদিম চাঁদের ভূত্বকের নমুনার চেয়েও বেশি তেজস্ক্রিয় হয়ে উঠেছে। 2024 সালে চাংই-6 প্রায় 2 কেজি মাটি নিয়ে এসেছিল। সেই মাটি দিয়েই এই গবেষণা চাঁদের রহস্য বুঝতে সাহায্য করেছে। এই অতি নির্ভুল বিশ্লেষণে গবেষকরা দেখেছেন, চাঁদের কাছের ও দূরের দিকের পার্থক্যের মূল কারণ সম্ভবত সাউথ পোল আইটকেন বেসিন সৃষ্টিকারী সেই বিশাল সংঘর্ষ। প্রায় 430 কোটি বছর আগে ঘটে যাওয়া এই সংঘর্ষ চাঁদের সবচেয়ে বড়, সবচেয়ে গভীর এবং প্রাচীনতম আঘাত চিহ্ন। 2024 সালে চাংই-6 প্রোব ইতিহাস গড়ে চাঁদের দূরের দিক থেকে 1935.3 গ্রাম নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।